বিএনপি সংসদ থেকে পদত্যাগ করবার পরে জাতীয় পার্টি একটা নতুন আবদার এনেছে। বিএনপির যেই ৬টি আসন শূন্য হয়েছে সেই ৬টি আসনে তারা প্রার্থী দিতে চায় এবং সেখানে যেন সরকার কোনো ঝামেলা না করে। কি অসাধারণ গণতন্ত্র, তাই না? সংসদের প্রধান বিরোধী দল, তাকে আমরা মাঠে যাই ডাকি না কেন, মুখে যাই বলি না কেন, তাদের ব্যাপারে যে মনোভাবই থাকুক না কেন, সংসদে তারা বিরোধী দল, প্রধান বিরোধী দল। তারা এখন সরকারের কাছে দেন দরবার করছে যাতে ওই ৬টি আসনে তাদেরকে ছাড় দেয়া হয়। গ্রাম বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে যার জন্য দিলাম দৌড় সেই কয় মোরে চোর। এই কথাটা যে কে বলে এর একটা বাস্তব প্রমাণ দেখতে পারবেন। রুমিন ফারহানার বক্তব্য কিঞ্চিত শুনেছেন, বিস্তারিত শুনলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে রুমিন ফারহানার আসলে কি করা উচিত। যখন বিএনপি তাদের সংরক্ষিত 60টি আসন থেকে সংসদ থেকে পদত্যাগ করছেন এবং পদত্যাগপত্র যখন জমা দিয়েছেন সেই মুহূর্তে এই 60টি আসনে 90 দিনের ভিতরে নির্বাচন হবে। আর এই 60টি আসন কারা নেবে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন টাকার খেলা চলে। অন্যদিকে জাতীয় পার্টি, যারা আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম বিরোধী দল, তারা সরকারের কাছে লেয়াজু করতেছে যে এই 60টি আসন থেকে 6টি আসন তাদেরকে দেওয়া হোক। মানে কিছুটা বুঝতে পারতেছেন যে এই যারা বিরোধী দল তাদের জন্যই কিন্তু বিএনপির নেতাকর্মীরা সংসদ থেকে পদত্যাগ করছেন, আর তারাই সরকারের সাথে লেয়াজু করে সেই 60টি আসন নিয়ে দিতে চাচ্ছেন। মানে এটা জাস্ট একদম অবাক করা বিষয়। তাই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে এটা। রুমিন ফারহানার সম্পূর্ণ ভিডিওটা শুনলে অনেক কিছু বুঝে আসবে। এই মুহূর্তে রুমিন ফারহানা সহ সেই 7 এমপি আসলে কি করবেন, তাদের আসল উদ্দেশ্যটা কি, আর বিএনপির সাথে জাতীয় পার্টি যারা ছিল তারা কেন এখন আলাদা হয়ে আওয়ামী লীগের সাথে ঐক্য গঠন করতে চাচ্ছে, এর পিছনের রহস্যটাকে চলুন রুমিন ফারহানার বক্তব্য থেকে একটু শুনে আসি। এর মধ্যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো চলুন আমরা একটু শুনে আসি। বিএনপি সংসদ থেকে পদত্যাগ করবার পরে জাতীয় পার্টি একটা নতুন আবদার এনেছে। বিএনপির যেই ৬টি আসন শূন্য হয়েছে সেই ৬টি আসনে তারা প্রার্থী দিতে চায় এবং সেখানে যেন সরকার কোনো ঝামেলা না করে। কি অসাধারণ গণতন্ত্র, তাই না? সংসদের প্রধান বিরোধী দল, তাকে আমরা মাঠে যাই ডাকি না কেন, মুখে যাই বলি না কেন, তাদের ব্যাপারে যে মনোভাবই থাকুক না কেন, সংসদে তারা বিরোধী দল, প্রধান বিরোধী দল। তারা এখন সরকারের কাছে দেন দরবার করছে যাতে ওই 6টি আসনে তাদেরকে ছাড় দেয়া হয়। এটাতে খুব যে আমি অবাক হয়েছি তাও না, কারণ জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের একটা অতি পুরাতন সখ্যতা আছে। জাতীয় পার্টি জন্মলগ্ন থেকেই এই সখ্যতা। যখন হোসেন মোহাম্মদ এরশাদ 81-তে প্রথম ক্ষমতা নেন, তখন কিন্তু বর্তমান যিনি প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, উনি বলেছিলেন আই এম নট আনহ্যাপি। তিনি অখুশি ছিলেন না। এবং এই যে স্বৈরাচারের দীর্ঘ 10 বছর, এই দীর্ঘ 10 বছর আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন সময় প্রমাণ দিয়েছে জাতীয় পার্টির সাথে তারা আছে। ফর এক্সাম্পল 86 নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টিকে বৈধতা দেওয়া আওয়ামী লীগের একটা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এই যে সখ্যতা এবং বন্ধুত্ব, তার একটা প্রমাণ আবার 94-তে দেখা গেছে। 94 থেকে 96 সংসদ বর্জন করা, যুগপৎ আন্দোলন করা, তত্ত্বাবধায়ক সরকারের জন্য তৎকালীন সরকারের বিরুদ্ধে ভীষণ রকম আন্দোলন গড়ে তোলা, এবং এই পুরো প্রসেসটার মধ্যে আওয়ামী লীগের সঙ্গে একনিষ্ঠভাবে, সততার সঙ্গে, খুবই ঐক্যবদ্ধভাবে ছিল জাতীয় পার্টি। পরবর্তীতে যখন 96-এ নির্বাচন হয়, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অর্থাৎ 151টা আসন কেউই পায়নি যে তারা সরকার গঠন করতে পারে। তখন আওয়ামী লীগ সাহায্য নেয় জাতীয় পার্টির, এবং জাতীয় পার্টির সহযোগিতায় 96-তে আওয়ামী লীগ সরকার গঠন করে। জাতীয় পার্টি যদি তখন আওয়ামী লীগকে সমর্থন না দিত, আওয়ামী লীগের পক্ষে কিন্তু 96 সালে সরকার গঠন করা সম্ভব ছিল না। অর্থাৎ এই যে পুরাতন খাতির, পুরাতন প্রেম, এটা কিন্তু আমরা পরবর্তীতে আরো দেখেছি। 2008 সালে নির্বাচনের পরে 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, সেই সময়টি জাতীয় পার্টি মহাজোটের অংশ ছিল। অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে অন্য যে দলগুলো মিলে মহাজোট সেই সময় গঠন করেছিল, সে অন্য দলগুলোর মধ্যে যেমন ওয়ার্কার্স পার্টি ছিল, যেমন অন্যান্য দলগুলো ছিল, ঠিক সেইভাবেই জাতীয় পার্টিও ছিল। এবং জাতীয় পার্টি যেহেতু অন্য দলগুলোর চেয়ে আকারে বড় এবং সমর্থনের দিক দিয়েও হয়তো অন্য দলগুলোর চেয়ে কিছুটা এগিয়ে আছে, সুতরাং জাতীয় পার্টি সেখানে মেইন সেকেন্ড রোল প্লে করে। সেই রোল কিন্তু আমরা অব্যাহত দেখেছি 2014 সালে। 2014 সালে যখন সকল বিরোধী দল নির্বাচন বর্জন করবার একটা ঘোষণা দেয়, তখন কিন্তু জাতীয় পার্টি
প্রথমে যদিও ঘোষণা দিয়েছিল যে তারা এই নির্বাচন বর্জন করছে, তারপরে জাতীয় ও আন্তর্জাতিক চাপ, জাতীয় চাপ বলতে আওয়ামী লীগের চাপ এবং আন্তর্জাতিক চাপ বলতে পার্শ্ববর্তী দেশ ভারতের চাপ, সেই সময় তারা বাধ্য হয় নির্বাচনে অংশ নিতে। এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি যদি অংশ না নিত, আওয়ামী লীগের পক্ষে কোনোভাবেই সেই সরকার 2014 থেকে 18 পর্যন্ত টেকানো সম্ভব ছিল না। পার্টি অংশ নেওয়ার ফলেই আওয়ামী লীগ দেখানোর মতন একটি বিরোধী দল পেয়ে যায়। আমি আবারও বলছি, দেখানোর মতন, কার্যকর কোনো বিরোধী দল না, তবে লোক দেখানোর মতো এবং আন্তর্জাতিক মহলকে দেখানোর মতন একটি বিরোধী দল আওয়ামী লীগ পায়। জাতীয় পার্টি যেহেতু মহাজোটের শরিক ছিল, জাতীয় পার্টি কিন্তু চায়নি বিরোধী দল হতে, তাকে এক প্রকার জোর করে বাধ্য করা হয় 2014 ইলেকশনের পরে বিরোধী দলের ভূমিকায় নামতে। এবং এই যে পর্দার আড়ালের টানাটানি এবং পর্দার আড়ালের এক ধরনের বার্গেইন, তার একটা প্রমাণ হলো জাতীয় পার্টি থেকে সেই সময় 3 জনকে মন্ত্রী করা হয় এবং জাতীয় পার্টির চেয়ারম্যান, তৎকালীন চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হয়। বিশ্বে এরকম নজির খুব বেশি আছে বলে আমাদের জানা নাই, যে একই সঙ্গে সরকারেও থাকা, বিরোধী দলেও থাকা। বিষয়টি এতটাই বিসদৃশ্য ছিল এবং এতটাই অদ্ভুত ছিল যে এই বিষয়টি নিয়ে জাতীয় পার্টিও কিন্তু খুব স্বস্তিতে ছিল না। যে কারণে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি কোট আনকোট পড়ে শোনাচ্ছি, দয়া করে আপনার মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির মন্ত্রীদের বাদ দিন। আপনি চাইলেই এটা হয়, কেন চান না বুঝি না। আপনি আমার দলের মন্ত্রীদের বাদ দিলে জাতীয় পার্টি বেঁচে যেত। জাতীয় পার্টির বাঁচা মরা নির্ভর করছে প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী চাইলেই জাতীয় পার্টি বেঁচে যেতে পারে, প্রধানমন্ত্রী চাইলে জাতীয় পার্টি নাই হয়ে যেতে পারে। তা না হলে আপনি আমাদের দলের সবাইকে মন্ত্রী বানান। চিন্তা করুন, বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রীকে বলছে আপনি আমার দলের সবাইকে মন্ত্রী বানান। কোথাও গেলে কথা বলতে পারি না, লজ্জা লাগে। সাংবাদিকের সঙ্গেও লজ্জায় কথা বলি না, তাদের এড়িয়ে চলি। তাদের প্রশ্নের জবাব দিতে পারি না। আমরা সরকারি দল না বিরোধী দল পরিষ্কার করে কিছু বলতে পারি না। আমি কোট আনকোট রওশন এরশাদের বক্তব্য আপনাদেরকে পড়ে শোনালাম। এরপরে আমরা দেখলাম এই কথা বলবার পরেও রওশন এরশাদের দলের 3 জন কিন্তু মন্ত্রী থেকেই গেলেন, তারা কিন্তু মন্ত্রিত্ব থেকে সরলেন না। অর্থাৎ তিনি যে আপিল করেছিলেন সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, সেই আপিলে কর্ণপাত করা হলো না। 2018 সালে নির্বাচন হলো। সেই নির্বাচনের পরেই জাতীয় পার্টি আবারও বলল সরকার ঠিক করবে ওনারা বিরোধী দলে যাবেন নাকি সরকারি দলে থাকবেন। অর্থাৎ এই যে সরকারের হাতের পুতুল হওয়া, সেটার সূচনা কিন্তু হয়েছে বহু আগে, এটা নতুন কিছু না। এখন আমরা দেখছি নাটকের নতুন মোড়। আমরা দেখলাম দীর্ঘদিন ধরে জিএম কাদের সাহেব, যিনি জাতীয় পার্টির চেয়ারম্যান, তার সঙ্গে যিনি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং বিরোধী দলীয় নেত্রী, তাদের দুজনের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে। যেহেতু রওশন এরশাদ বেশ দীর্ঘদিন ধরে অসুস্থ এবং তিনি ব্যাংককে চিকিৎসাধীন, সেহেতু জিএম কাদের সাহেব চাইছিলেন বিরোধী দলীয় নেতা হবার পাশাপাশি দলের প্রধান হওয়ার পাশাপাশি বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করবার। এই বাবদ 2 জন বাদ দিয়ে, একজন রওশন এরশাদ, একজন তার ছেলে সাদ এরশাদ, এই 2 জন বাদ দিয়ে বাকি যে এমপি যারা আছেন তারা সকলেই মাননীয় স্পিকারের কাছে একটি চিঠি জমা দিয়েছিলেন যে দলের পক্ষ থেকে তারা জিএম কাদেরকে প্রধান বিরোধী দলের নেতা দেখতে চান। সেই চিঠি দেওয়া হয়েছে, তাও কয়েক মাস হয়ে গেল, এখনো সেই চিঠির কোনো সুরাহা হয়নি। দেখুন, স্পিকার চাইলে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, এটা একেবারেই তার এখতিয়ার। তিনি কেন সিদ্ধান্ত নিচ্ছেন না, কেন জাতীয় পার্টির মেজরিটি সংসদ সদস্য চাইলেও জিএম কাদেরকে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের নেতা করা হচ্ছে না, সেটা কিন্তু মানুষ বোঝে। ভেতরে যে একটা খেলা চলছে, ভেতরে যে একটা টানাপোড়েন চলছে, সেটা আরো বেশি পরিষ্কার হয়ে গেল যখন জিএম কাদেরের বিরুদ্ধে তারই দলের একজন বহিষ্কৃত নেতা লোয়ার কোর্টে মামলা করলেন যে তিনি দলের কোনো ডিসিশন দিতে পারবেন না, কোনো ডিসিশন মেকিং এ জিএম কাদের থাকতে পারবেন না। সেই বাবদ একটা ইনজাংশনও জারি হয়ে গেল লোয়ার কোর্ট থেকে। সেই ইনজাংশন পরবর্তীতে হাইকোর্টে গিয়ে ভ্যাকেট হলো। অর্থাৎ হাইকোর্ট বলল যে না, জিএম কাদের চাইলে দলের সিদ্ধান্ত নিতে পারবেন এবং তার সিদ্ধান্তই দলে চলবে। আবারও মামলাটি গেল অ্যাপেলেট ডিভিশনে। চেম্বার কোর্ট হাইকোর্টের ডিসিশনের উপরে স্টে অর্ডার দিয়ে দিল। অর্থাৎ লোয়ার কোর্টের যে ডিসিশন ছিল যে জিএম কাদের কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না, ইনজাংশন জারি ছিল, সেটাই আবার অ্যাপেলেট ডিভিশনে গিয়ে থাকলো, বহাল হলো। চেম্বার কোর্ট বহাল করে দিল। আজকে দেখলাম যে চেম্বার কোর্টের পরে সেটা যখন প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টে গেল, আপিল বিভাগে গেল,
সেখানেও কিন্তু এই নিষেধাজ্ঞার উপরে চেম্বার কোর্ট যে অর্ডার দিয়েছিল সেটাই বহাল রইল। অর্থাৎ জি এম কাদের এখন কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। সুপ্রিম কোর্ট এটা বলে দিল যে লোয়ার কোর্ট যেন দ্রুত মামলাটি নিষ্পত্তি করে। মামলা কতদিনে নিষ্পত্তি হবে তার উপরে আসলে নির্ভর করাটা বাংলাদেশে একটা হাস্যকর বিষয়, এবং তার চেয়ে অনেক বেশি হাস্যকর বিষয় একটা দল কিভাবে চলবে, একটা দল কার নেতৃত্বে চলবে, একটা দলে কার নির্দেশ চলবে, সেটি আদালত ঠিক করে দিচ্ছে, দলের সদস্যরা না। খুব অবাক কাণ্ড না? একটা টোটালিটারিয়ান স্টেটে আসলে এটাই হয়। সমস্ত প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে অকার্যকর হয়ে একেবারে দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়। আরেকটা ছবি ভেসে বেড়াচ্ছে গণমাধ্যমে। প্রধানমন্ত্রীর সঙ্গে সকালে নাস্তা করেছেন বা দেখা করতে গেছেন জি এম কাদের, সঙ্গে রওশন এরশাদ এবং সাদ এরশাদ, তিনজন। অর্থাৎ তাদের ভেতরে যে টানাপোড়েনটি ছিল সেটি সম্ভবত প্রধানমন্ত্রী মীমাংসা করে দেবার জন্য তাদের সঙ্গে বসেছেন। প্রধানমন্ত্রী যে শুধু আওয়ামী লীগ চালান তাই না, প্রধানমন্ত্রীকে জাতীয় পার্টি সহ অন্যান্য যে মহাজোটের দলগুলো আছে তাদেরকেও চালাতে হয়। এক বিষম ব্যাপার। এবং একটা মানে গণতান্ত্রিক না হোক একটা ন্যূনতম সভ্য রাষ্ট্রে এই বিষয়টি রাজনীতির জন্য লজ্জাজনক। তাদের তিনজনের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছে বা কি ফয়সালা হয়েছে আমরা জানি না। এই ফয়সালা আমরা কিছুটা বুঝতে পারবো হাইকোর্টের, সুপ্রিম কোর্ট যেই আদেশ দিচ্ছে সেই আদেশের দিকে লক্ষ্য রেখে। যদি আমরা দেখি দ্রুত এমন কোনো আদেশ আসছে যার ফলে জাতীয় পার্টির ভেতরের আভ্যন্তরীণ যে গন্ডগোল, আভ্যন্তরীণ যে টানাপোড়েন, সেটার একটা মীমাংসা হয়ে যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো প্রধানমন্ত্রীর একটা পজিটিভ ইশারা এই ব্যাপারে আছে। এটা গেল একটা দিক। অন্য যে দিকটা আছে সেটা হলো জাতীয় পার্টি যদি এই 6টা আসন সহ, এখন তাদের বোধহয় 26টা আসন আছে মহিলা আসন সহ, এই 6টা আসনও তারা পায়, তাদের আসন সংখ্যা দাঁড়াবে 32টাতে। 32টা বাদ দিলাম, তারা যদি 100 আসনেও বসে সংসদে, তাহলেও কি তারা বিরোধী দল হতে পারবে? যেই দলের প্রধান যে কোনো সিদ্ধান্তের জন্য সরকার প্রধানের দিকে তাকিয়ে থাকে, যেই দলের প্রধান যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন কি পারবেন না তার সেই এখতিয়ার আছে কিনা সেটা নির্ভর করে সরকারি দলে যিনি প্রধান তার উপরে। সেই দলের পক্ষে কি কোনোদিন কোনো অবস্থাতে বিরোধী দল হওয়া সম্ভব? আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা প্রায় শেয়ার করি, আজকেও করছি। যখন আমি সংসদে কড়া সমালোচনা করতাম সরকারের, তখন সরকারের দল থেকে কেউ দাঁড়ায় যদি নাও যেত, জাতীয় পার্টি থেকে কেউ না কেউ দাঁড়িয়ে আমার কথার প্রতিবাদ করত এবং সরকারের পক্ষে কথা বলতো। জাতীয় পার্টির কিছু কিছু সিনিয়র সাংসদ এমন ভাবে প্রধানমন্ত্রীর স্তুতি করতেন যে পেছনে বসে আমার মতন জুনিয়র সাংসদরা আমরা লজ্জিত হয়ে যেতাম। অন্তত আমার খুব লজ্জা লাগতো যে জাতীয় পার্টি অ্যাটলিস্ট নামে তো বিরোধী দল, আর যাই হোক স্তুতি না করেও তো কথা বলা যায়, কিন্তু না, তারা করতেন। তার বিনিময়ে কি পেতেন বা কি পেয়েছেন সেটা ওনারাই ভালো বলতে পারবেন। দেশের মানুষ জানে, দেশের মানুষ বোঝে। কিন্তু এখন যদি 100টা আসনে জাতীয় পার্টিকে দেয়া হয়, মানুষ তাদের কোনোভাবে বিরোধী দল মনে করবে না। এমনকি জাতীয় পার্টি নিজেও নিজেকে বিরোধী দল মনে করে না। মানে বুঝতেছেন তো বিষয়টা না? এখন এই মুহূর্তে রুমিন ফারহানার সহ যে সমস্ত 7 এমপি পদত্যাগ করছে তাদের আসলে কি করা উচিত? এমপি হয় কিন্তু জনগণের জন্য, সুতরাং জনগণ আপনারা মতামত দিন যে তাদের এই পদত্যাগ করা আসলে কত ঠিক হয়েছে। আর সেই মুহূর্তে শুধু সুযোগবাদীরা যে সুযোগ নিচ্ছে তাদের বিরুদ্ধে আসলে আপনারা কি করবেন সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।